আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি আরিফ হারুজ রনি রয়েছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমার ফেসবুক, ইউটিউব এবং টিকটকের বন্ধুদেরকে জানাই স্বাগতম। আপনারা মালয়েশিয়া এবং প্রবাস তথ্যের জন্য বিভিন্ন বিষয়ে আমাকে কমেন্ট করেন। তো তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে একজন ভাইয়ের কমেন্টের রিপ্লাই দিব ভিডিওর মাধ্যমে। আমি একটা জিনিস চিন্তা করেছি যে একজনের কমেন্ট যদি আমি শুধু ওনাকেই রিপ্লাই দেই তাহলে মেসেজটি সবার কাছে পৌঁছায় না। কিছু কিছু মানুষ এমন মন্তব্য করে, এমন কমেন্ট করে যেটার অ্যান্সার সবার জানা দরকার। এবং আমি মনে করি যেই অ্যান্সারটা, যে প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, অ্যান্সারটাও সবার জন্য জানা গুরুত্বপূর্ণ। তো তারই ধারাবাহিকতায় আমি চিন্তা করেছি যে আসলে অনেকেই কল অথবা মেসেজ, অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টিকটক বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। তো আমি যেটা মনে করি যে এভাবে সবাইকে অ্যান্সার দিতে আমার নিজেরও কাজের ব্যাঘাত ঘটে এবং সবাইকে সময় দেওয়াটাও ঠিকভাবে হয়ে ওঠে না, এবং অনেকেই সেক্ষেত্রে মন খারাপ করেন। তো সেজন্যই আপনাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, একজন ভাই আমাকে কমেন্ট করেছেন। আরেকটা কথা বলি, আমাকে যারা টিকটক থেকে এবং ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটু ফলো দিয়ে দিবেন, এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমাকে এনামুল হক মনি ভাই একটা কমেন্ট করেছেন, যে এই কমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার অ্যান্সার জানাটাও অনেকের জন্য গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, এবং সেজন্য আমি আপনাদেরকে কমেন্টটা আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধারণাটা আপনার ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করেন, খারাপ লাগলে অবশ্যই এড়িয়ে যাবেন। এনামুল হক মনি ভাই লিখেছেন, সর্বশেষ মালয়েশিয়া সংক্রান্ত বৈঠকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্টভাবে জানানো জরুরি। কারণ যারা গত 2 বছর ধরে মালয়েশিয়া যাওয়ার আশায় অপেক্ষায় আছেন তারা অনেকটাই হতাশা। অনেকেই বিকল্প দেশে যাওয়ার চেষ্টা করতে চাইলেও সম্ভাবনাময় নানা খবরের কারণে সে পথেও এগোতে পারছে না। আমার মনে হয় এখনই একটি সঠিক এবং স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া প্রয়োজন। কারণ বিদেশ গমন বর্তমানে অনেক মানুষের জীবনের ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত। আসলে উনি এত বড় একটা কমেন্ট করেছেন, এটার অনেক বিশ্লেষণ রয়েছে। আমি যদি আপনাদেরকে শুধু মালয়েশিয়া সংক্রান্ত বিষয়টাই বলি, তাহলে আপনাদেরকে স্পষ্টভাবে যেটা বলতে হয়, উনি যেটা জানতে চাইছে যে মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে বাংলাদেশের সাথে মালয়েশিয়ার যে বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকগুলোর স্পষ্ট বার্তা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইচ্ছুক তাদেরকে দেওয়া উচিত বলে মনে করেন উনি। আমিও আপনার সাথে অবশ্যই একমত। কারণ মালয়েশিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশে অনেক কর্মী রয়েছেন, অনেক আগ্রহী রয়েছেন। তো সেক্ষেত্রে বাংলাদেশের এবং মালয়েশিয়ার যে সম্পর্কটা, সেটা হলো মালয়েশিয়া বাংলাদেশের জন্য দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার, এবং মালয়েশিয়ার স্যালারি ক্যাটাগরি খুবই ভালো। সেই সুবাদে বাংলাদেশ থেকে অনেক কর্মী যাওয়ার জন্য আগ্রহী। কিন্তু আমরা এই আগ্রহী তারা দিন দিন হতাশার মধ্যে পড়ে যায়, যেমনটি ভাই লিখেছেন। তো বিভিন্ন ধরনের তথ্যের কারণে তারা যে অন্য দেশে মুভ করবে সেটাও পারে না, অথবা আজ খুলতেছে, কাল খুলতেছে, পরশু খুলতেছে, এরকম ধরে নানা ধরনের নিউজ আমরা দেখতে পাই। সেজন্য যে অন্যদিকে যে নিজেকে সিদ্ধান্ত চেঞ্জ করবে সেটাও পারতেছে না। তো সেজন্য ওনার বক্তব্য হলো যে স্পষ্টভাবে সরকার থেকে ঘোষণা দেওয়া উচিত। আসলে আমরা যারা এই লাইনে যুক্ত অথবা মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে আগে থেকে যারা কাজ করছেন তারা হয়তোবা জানবেন, 2018 সালের 31শে অগস্ট যখন মালয়েশিয়া শ্রমবাজারটি বন্ধ হয় বাংলাদেশিদের জন্য, তো সেটা চালু হইতে প্রায় আপনার 4 বছর সময় লেগে গেছে। তখনকার অনেক মন্ত্রী চেঞ্জ হয়েছে, মালয়েশিয়ার পক্ষ থেকে মন্ত্রী চেঞ্জ হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে মন্ত্রী চেঞ্জ হয়েছে, অনেকগুলো মিটিং হয়েছে, আজ খুলতেছে, কাল খুলতেছে, পরশু খুলতেছে, এরকম করে করে প্রায় 4 বছর। 2022 সালের জুলাই মাসে আবার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়েছে। 2022 সালে, মানে 18 সালে বন্ধ হয়েছে, 22 সালে খুলেছে, প্রায় 4 বছর পরে মালয়েশিয়া শ্রমবাজারটি খুলেছে। তো সেটা আবার 2024 সালের 31শে মে বন্ধ হয়ে গেছে। তো 31শে মে যদি বন্ধ হয়ে যায় তাহলে মোটামুটি আজকে 1 বছর 2-3 মাস হবে মালয়েশিয়া শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়েছে। তো আপনারা অবশ্যই সবাই জানেন যে বাংলাদেশ থেকে মালয়েশিয়া কর্মী নিতে আগ্রহী এবং বাংলাদেশ দিতেও আগ্রহী। কিন্তু বাংলাদেশ সরকার এই পর্যন্ত, বর্তমান যে সরকার রয়েছেন, বন্ধ হওয়ার পর থেকে এই পর্যন্ত উনি অনেকগুলো মিটিং করেছে,
আমরাও আশা করছিলাম 22 এবং 23 তারিখে একটা মিটিং করেছিল, মে মাসের 22 তারিখ এবং 23 তারিখে একটা মিটিং করেছিল মালয়েশিয়াতে বাংলাদেশের মানব সম্পদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ এবং আরও যারা রয়েছেন। আমরা তখন একটা আশা করছিলাম যে একটা ভালো ফলাফল আমরা পাবো, কিন্তু ওনারা আমাদেরকে কোনো তথ্যই দিতে পারে নাই। এবং বাংলাদেশেও পরবর্তীতে মিটিং হয়েছিল, সেটার কী অ্যান্সার সেটাও আমাদেরকে দিতে পারে নাই। তো তো আসলে দিন শেষে কর্মীরা হতাশ। তো এই এই বিষয়টা আপনাদেরকে যদি আমি ক্লিয়ার করি, সেটা হলো মালয়েশিয়া শ্রমবাজারে অথবা মালয়েশিয়া যাওয়ার জন্য যদি আপনি ইচ্ছুক হন, আপনি তাড়াহুড়া করতে পারবেন না। কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হলো মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ হওয়ার পরে অনেক ধরনের মিটিং হয়, কিন্তু কর্মীদের স্বার্থে যে দ্রুত খুলে যাওয়া, এটা আমরা তেমন একটা দেখতে পাই না। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনার একটু অপেক্ষা করতে হবে, এটাই বাস্তব। আপনার অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। আরেকটা বিষয় হলো, বর্তমান সরকার মালয়েশিয়ার সিন্ডিকেট, মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী, কিন্তু বাংলাদেশও দিতে আগ্রহী, কিন্তু এখানে দুই দেশের মধ্যে যে প্রবলেমটা, যে চুক্তি যেটা যেভাবে আছে বাংলাদেশ সেভাবে দিতে রাজি নয়। কারণ বাংলাদেশ দিতে চাচ্ছে যে অফ অ্যান্ড ফর অল, কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে নির্দেশনা যে সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে, কিন্তু সিন্ডিকেটের মাধ্যমেই নিতে চায় মালয়েশিয়া, বাংলাদেশ এখন সিন্ডিকেটের মাধ্যমে দিতে আগ্রহী নয়। তো সেক্ষেত্রে কি দেখা যায়, সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অথবা দুদক মেবি একটা মামলা করেছে রিসেন্টলি, 13টা রিক্রুটিং এজেন্সি এবং যারা সিন্ডিকেটের সাথে যুক্ত ছিল, যারা হেড ছিল তাদের বিরুদ্ধে। এটা করে ওনারা বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টাকে আরও জটিল করে ফেলেছে বলে আমি মনে করছি। আমরা যারা যাওয়ার জন্য আগ্রহী, যারা কর্মী বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে আমি এটাই বলতে চাই, বাংলাদেশ সরকার যদি চায়, মালয়েশিয়া থেকে যেহেতু কোটাও দেওয়া শুরু হয়েছে, অ্যাপ্রুভাল দেওয়া শুরু হয়েছে, অ্যাপ্রুভেলের অনুমোদন কোম্পানিগুলো পাওয়া শুরু করেছে, যে বাংলাদেশ সরকার যদি চায় সিন্ডিকেটের মাধ্যমে যদি মালয়েশিয়ার চাওয়া অনুযায়ী যদি কর্মী দিতে আগ্রহী হয়, যে কোনো দিন মালয়েশিয়ার জন্য মেডিকেল শুরু হতে পারে। কিন্তু যেহেতু বাংলাদেশ সরকার, আমি অনেক আগে একটা 22 এবং 23 মের মিটিংয়ের পরে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশ সরকার যদি বর্তমান সরকার যদি সমালোচনা নিতে না চায়, তাহলে তারা এই সমালোচনাটি অ্যাভয়েড করবে। আর যদি ওনারা বলে যে এটা তো আমাদের কিছু করার নেই, মালয়েশিয়া সরকার যেভাবে চায় যদি সমালোচনাটা নিতে পারে, তাহলে যে কোনো সময় মেডিকেল চালু হইতে কোনো প্রবলেম নাই। তো মূল কথা একটাই, বাংলাদেশ সরকারের সদিচ্ছা যদি থাকে, তাহলে যে কোনো সময় যদি এই সিন্ডিকেটের মাধ্যমেই দিতে হবে। আমরা ব্যবসায়িক যারা রয়েছে, যাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার অ্যাকশন নিচ্ছে, যাই নিচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় না, এবং আমাদের যারা করে কয়েকজনের সাথে তো আমার কথা হয় যে সিন্ডিকেট ছাড়া বাংলাদেশ থেকে কর্মী নেওয়াটা খুবই দুর্লভ। তো সেক্ষেত্রে যদি সিন্ডিকেটের মাধ্যমে কর্মী যেতে হয়, তাহলে এই যে প্রবলেমগুলো, এগুলো দিন শেষে কর্মীদের ঘাড়েই পড়বে। এটা ঘুরাইয়া পিরাইয়া পড়বে, কিন্তু দিন শেষে কর্মীদেরই ভোগান্তির শিকার হইতে হবে। কর্মীদের জন্যই এটা অমঙ্গলজনক। তো আমাদের বর্তমান সরকারের এই বিষয়টা সদয় হওয়া উচিত। মানব সম্পদ মন্ত্রণালয়ে যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের এই বিষয়ে আপনাদের সুদৃষ্টি কামনাই আমাদের কাম্য। আমার এই ভিডিওটি আপনারা যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, ফেসবুক এবং টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আবার যদি ইউটিউব থেকে দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।